সিমিলার ওয়েতে কত আয়তন অক্সিজেন উৎপন্ন হবে এটা যদি আমাদের বের করতে বলে, যে সালফিউরিক অ্যাসিডের যুক্ত জলীয় দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে 2 এম্পিয়ার বিদ্যুৎ 3 ঘন্টা ধরে প্রবাহিত করলে কত গ্রাম বা হচ্ছে কত আয়তন অক্সিজেন উৎপন্ন হবে। সো আমরা যেটা করবো, ডাব্লিউটা বের করবো, ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি বাই ইএফ। তো আমাদের আসছিল 1.7906, এটাকে আমরা মোলে যদি নেই তাহলে এন ইকুয়ালস টু 1.7906। তো এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, 16 নাকি 32? 32। 32, আমরা 32 দিয়ে ভাগ করব। ওকে, 32 দিয়ে ভাগ করলে কত আসে? 0.05595। ওকে, 0.055। ওকে, এটা আসবে মোল। তো আমার তো বলছে আয়তন, তার মানে কি এই মোলের সাথে আমার 22.4 লিটার গুণ করে দিতে হবে। তো তাহলে আমাদের আয়তন পেয়ে যাবো 0.55 ইন্টু 22.4। ক্যালকুলেশন করলে কত আসে বলো তো? 1.253। লিটার। এটাই আনসার, বুঝছো? বোঝা গেছে? আচ্ছা, তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই ফ্যারাডের প্রথম সূত্র রিলেটেড যত ম্যাথ আছে বইয়েতে বা গাইডে, তোমরা সবগুলা ম্যাথ করবা এবং ডাবল ইকুয়ালস এমআইটি বাই ইএফ এই সূত্র দিয়ে তুমি করতে পারবা। এবং ডাবল ইকুয়ালস এমআইটি বাই ইএফ এটার যে ডেরিভেশনটা আছে এই ডেরিভেশন গুলা দিয়েই করতে পারবা। ওকে, সবাই করবা কেমন? আচ্ছা ভাই। আচ্ছা ভাই, তাহলে আমরা হচ্ছে গ্যালভানিক কোষ আজকে পড়বো। সময় আছে তো ভাই? হ্যাঁ, জি ওকে, গুড, জি থ্যাংক ইউ সো মাচ, ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা পড়বো হচ্ছে গ্যালভানিক কোষ বা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। বাট তড়িৎ রাসায়নিক কোষটা পড়ার আগে আমাদের হচ্ছে এখান থেকে কিছু জিনিস আগে থেকে একটু জেনে যাই। কি কি জিনিস জানবো আমরা? তড়িৎ রাসায়নিক সারি সম্পর্কে জানবো। তড়িৎ রাসায়নিক সারির কথা মনে আছে? এই তড়িৎ রাসায়নিক সারিটা মুখস্থ আছে সবাই? জি ভাইয়া। কে কে ম্যাকাইভার এলো, হ্যাঁ। হাজি হাজি। আবার আবার বলো, আবার বলো, যে বলতেছিল আবার বলো। কে কে ম্যাকাইভার এলো। হলো না, হইলো না। না না, আবারও কে ভুলে না গেছি। কে কে না ম্যাকাইভার ম্যাকআইভার এলো, এলো, যেন ফিরে যেন ফিরে শোনা পায় হাই হাজি। হাই কোথাকার তাই তাই কোথাকার হাজি আজি কিতাবে আমি। পিটাবে। জি ভাইয়া। তো এইটা দিয়ে হচ্ছে এই সক্রিয়তা সিরিজটা মনে রাখবে। এখন খেয়াল করো, এই সক্রিয়তা সিরিজটা মনে রাখলে তুমি এই চ্যাপ্টারের যে ম্যাথ গুলা করতে 3-4 মিনিট সময় লাগতো ওইগুলা তুমি হচ্ছে উইদিন 5 সেকেন্ড তুমি আনসার দিয়ে দিতে পারবা, যদি এই সক্রিয়তা সিরিজটা মনে থাকে। আমরা এটা দেখবো, প্রমাণও দেখবো। মনে রাখবা এই সক্রিয়তা সিরিজের যে ওপরে আছে, যে ওপরে, সেটি অ্যানোড। কি বললাম আমার সাথে সাথে একটু বলেও মুখস্থ করে ফেলো। যে উপরে সেটি হচ্ছে অ্যানোড, যে উপর আছে সেটা হচ্ছে অ্যানোড। যে উপর আছে সেটা বিজারক হিসেবে কাজ করবে, যে উপর আছে সেটা বিজারক হিসেবে কাজ করবে। যে উপর আছে সেটি সবল বিজারক। ওকে, তাহলে এখান থেকে যদি আমি প্রশ্ন করি, পিয়াল, পিয়াল বলতো, ধরো কোথাও জিঙ্ক আছে আর কপার আছে, এই দুইটার মধ্যে কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড হিসেবে কাজ করবে? যে উপরে থাকবে সে অ্যানোড হিসেবে কাজ করবে, মানে জিঙ্ক। হ্যাঁ, জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে আর কপার ক্যাথোড হিসেবে কাজ রাইট, করবে। জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে আর কপার ক্যাথোড হিসেবে কাজ করবে। শান্ত শেখ, জি ভাই। কোথাও আছে ধরো তোমার ধরো কোথাও আছে আয়রন আর আছে হচ্ছে ধরো সিলভার, তো এই দুইটার মধ্যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? আয়রন হচ্ছে অ্যানোড আর সিলভার হচ্ছে ক্যাথোড। রাইট। আচ্ছা, আহ আমি যদি তোমাকে বলি যে কোন একটা জায়গায় ধরো আছে আয়রন এফি, এটা বলবা হচ্ছে শরীফ। আয়রন আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, আর সিলভার আছে। তাহলে এই চারটাই ধাতু, চারটাই বিজারক, কিন্তু নিচের কোনটি সবল বিজারক যদি বলি, তাহলে কোনটা সবল বিজারক হবে? আয়রন। জি,
আয়রন কেন আয়রন কেন সবল বিজারক? যে উপরে থাকবে সে সবল বিজারক না? এইখানে তো আমি লিখছি উপরে, কিন্তু তোমাকে দেখতে হবে তো সক্রিয় সিরিজ। ও ভাই ভুল হয়েছে। আয়রন আছে এইখানে, তাহলে ভাই সোডিয়াম হবে, সোডিয়াম। সিলভার আছে এইখানে, সোডিয়াম আছে এইখানে, সোডিয়াম হবে। ম্যাগনেসিয়াম আছে এইখানে, তাহলে আনসার হবে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে সবল বিজারক। পারা যাবে? জি ভাই। ওকে, আমরা যাব হচ্ছে তড়িৎ রাসায়নিক সারির পরে গ্যালভানিক কোষ বা ভোল্টার কোষ। আচ্ছা, গ্যালভানিক কোষ বা ভোল্টার কোষ পড়ার আগে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে এটা আমাদের জানতে হবে। তড়িৎ বিশ্লেষণ কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি। ভেরি গুড, সবাই উত্তর দিবা। আর তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়, অর্থাৎ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে এই এমন একটা কোষ যে কোষের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো তড়িৎ রাসায়নিক কোষের একটা প্রকৃষ্ট উদাহরণ, একটা উদাহরণ হচ্ছে গ্যালভানিক কোষ, এটাকে ভোল্টার কোষও বলা হয় বা ড্যানিয়েল সেল। একটা গ্যালভানিক কোষ দেখতে মোটামুটি এরকম, একটা গ্যালভানিক কোষ দেখতে মোটামুটি এরকম থাকে, একটা পাত্র থাকে, এই পাত্রের মধ্যে তোমার হচ্ছে এরকম একটা পার্টিশন দেয়া থাকে। এই পার্টিশনটা হচ্ছে একটা অর্ধবেদ্য পর্দা, এই পার্টিশনটা হচ্ছে একটা অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন। এই অর্ধভেদ্য পর্দার বৈশিষ্ট্যটা হচ্ছে এর মধ্য দিয়ে শুধুমাত্র আয়ন বিনিময় হইতে পারে। কি হইতে পারে? আয়ন বিনিময় হইতে পারে। তো এইরকম একটা পাত্রের মধ্যে এরকম একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে দুইটা দ্রবণ আলাদা করা থাকে। একটা অংশে তোমার থাকে হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণ, আর একটা অংশে থাকে তোমার হচ্ছে কপার সালফেট দ্রবণ। অর্থাৎ একটা গ্যালভানিক কোষে তোমার দুইটা দ্রবণ থাকে, দুইটা দ্রবণ হচ্ছে একটা জিঙ্ক সালফেট দ্রবণ আর একটা হচ্ছে কপার সালফেট দ্রবণ। যেটা করা হয় সেটা হচ্ছে এই জিঙ্ক সালফেট দ্রবণে একটা দণ্ড রাখা হয়, এই দণ্ডটা হচ্ছে জিঙ্ক দণ্ড। আর কপার সালফেট দ্রবণে একটা দণ্ড রাখা হয় যেটা হচ্ছে কপার দণ্ড। এই দ্রবণগুলোর মধ্যে ডুবানো থাকে এই দণ্ডগুলো। এখন তড়িৎ রাসায়নিক কোষে যেহেতু আমরা তড়িৎ শক্তি পাবো, তাই এই কোষটাতে তড়িৎ উৎপন্ন হলো কিনা এটা পরীক্ষা করার জন্য এই দণ্ড দুইটাকে একটা গ্যালভানোমিটারের সাথে যুক্ত করা হয়। গ্যালভানোমিটারের বৈশিষ্ট্য কি কেউ বলতে পারবা? গ্যালভানোমিটার কেন ব্যবহার করা হয়? এনিওয়ান? এনিওয়ান? না ভাই, এম্পায়ার মিটার না ভাই এটা? না, গ্যালভানোমিটার। তড়িৎ গ্যালভানোমিটার, প্রবাহের অস্তিত্বের জন্য ভাইয়া, আর রাইট, ভেরি গুড, তড়িৎ প্রবাহ মাপার জন্য অ্যামিটার। রাইট রাইট, মাহমুদুল হাসান শান্ত, থ্যাংক ইউ। সো গ্যালভানোমিটারটা ব্যবহার করা হয় হচ্ছে যে কোথাও বিদ্যুৎ আছে কিনা বা তড়িৎ আছে কিনা সেটা দেখার জন্য। গ্যালভানোমিটারের কাঁটা থাকে একটা, এই কাঁটাটা বিক্ষেপ দিলে বোঝা যায় যে এখানে কারেন্ট আছে। তুমি ইচ্ছা করলে এখানে একটা লাইট দিতে পারো, লাইট দিলে লাইট যদি জ্বলে ওঠে তাহলে বুঝতে পারবা এই কোষটাতে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে বা তড়িৎ শক্তি উৎপন্ন হয়েছে। তুমি ইচ্ছা করলে এখানে একটা ব্যাটারি দিতে পারো, বা ব্যাটারির পরিবর্তে তুমি ভোল্ট মিটার দিতে পারো, ব্যাটারি না, একটা ভোল্ট মিটার দিতে পারো। ভোল্ট মিটার দিলে তার মানে এই কোষটাতে কতটুকু ভোল্টেজ উৎপন্ন হইলো সেটা তুমি দেখতে পারবা। তুমি অ্যামিটার যুক্ত করলে কতটুকু কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ উৎপন্ন হয়েছে সেটাও দেখতে পারবা। বোঝা গেছে মোটামুটি? তাহলে একটা গ্যালভানিক কোষের যদি বলা হয় যে একটা গ্যালভানিক কোষ কি একটু ব্যাখ্যা করো, তাহলে কি বলবা? যে গ্যালভানিক কোষ হচ্ছে এমন একটা পাত্র যে পাত্রের মধ্যে দুইটা দ্রবণ থাকে, দুইটা দ্রবণ হচ্ছে একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে আলাদা করা থাকে, পৃথক করা থাকে। একটা পাশে জিঙ্ক সালফেট দ্রবণ থাকে, জিঙ্ক সালফেট দ্রবণে একটা জিঙ্ক দণ্ড এবং কপার সালফেট দ্রবণে কপার দণ্ড রাখা থাকে, এবং এই দুইটা দণ্ডকে বাইরে একটি গ্যালভানোমিটারের সাথে যুক্ত করা থাকে। এখন আমাকে একটু বলো তো, এখানে জিঙ্ক দণ্ড এবং কপার দণ্ড এই দুটোর মধ্যে কোনটা অ্যানোড এবং কোনটা ক্যাথোড হিসেবে কাজ করবে? জিঙ্ক দণ্ড অ্যানোড। ভেরি গুড, জিঙ্ক দণ্ডটা আমার অ্যানোড হিসেবে কাজ করবে। কারণ কি? জিঙ্কটা হচ্ছে আমার কি সক্রিয়তা সিরিজের উপরে থাকে, জিঙ্ক অ্যানোড, এবং কপারটা কি হিসেবে কাজ করবে? ক্যাথোড হিসেবে কাজ করবে। এখন খেয়াল করো তাহলে এখানে আসলে
বিদ্যুৎটা কিভাবে উৎপন্ন হচ্ছে বা অ্যানোড ক্যাথোডে আসলে কি হচ্ছে। শান্ত বলো তো, অ্যানোডে কি হয়, জারণ হয় না বিজারণ হয়? অ্যানোডে জারণ হয়। ওকে, মাহমুদুল হাসান শান্ত, জি অ্যানোডে ভাইয়া, কি হয়? জারণ হবে। আচ্ছা, জারণ হবে, এটা যেন আর কখনো ভুল না হয়। আচ্ছা, জারণ মানে কি, ছাড়ন। সো অ্যানোড হচ্ছে কি জিঙ্কের। সো জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, জিঙ্ক যেহেতু যোজনী 2, সো জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 আয়ন হিসেবে এই দ্রবণের মধ্যে চলে যায়। এই যে দণ্ডটা নিছো, এটা জিঙ্কের একটা দণ্ড। এই জিঙ্ক দণ্ডের কি হয়, ভালো করে খেয়াল করবা সবাই, একটু মনোযোগী। জিঙ্ক দণ্ড এখান থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হিসেবে এই দ্রবণের মধ্যে চলে আসে। বুঝতে পারছো? জি বুঝতে পারছি। এখন ক্যাথোডে কি হবে? ক্যাথোড, খেয়াল করো, ক্যাথোডে কি হয়, বিজারণ হয়। তাহলে এইখানে একটু খেয়াল করো, এই যে কপার সালফেট দ্রবণটা আছে, এখানে কপার আয়ন তৈরি হয়। এই কপার আয়নটা তোমার ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়। আকৃষ্ট হলে এখানে কপার আয়ন যায়। কপার আয়ন গিয়ে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হিসেবে জমা হয় এইখানে। বুঝতে পারছো? এই ক্যাথোডে কপার হিসেবে জমা হয়। এইটুকু বোঝা গেছে কিনা? জি ভাইয়া। আচ্ছা, এবার ভালো করে খেয়াল করো, সবাই একটু মনোযোগী হবা। এইখান থেকে যদি এই যে কপার 2+ এই দ্রবণ থেকে যদি চলে যায়, তাহলে এই দ্রবণের মধ্যে কপার আয়নের পরিমাণ কমে যাবে না? জি ভাইয়া। আচ্ছা, কমে যাবে। সো এই এই যে কপার আয়নটা কমে যায়, এইটার সমতা রক্ষা করার জন্য তোমার বাম পাশে খেয়াল করো, জিঙ্ক আয়ন আছে। সমপরিমাণ জিঙ্ক আয়ন তখন হচ্ছে তোমার এই পাশে আসে। তাহলে যখন কপার আয়নটা দ্রবণ থেকে চলে যায়, তখন সমপরিমাণ জিঙ্ক আয়ন এই লেফট সাইড থেকে রাইট সাইডে আসে। বুঝতে পারছো কিভাবে আসে? কারণ আমরা বলছিলাম এই যে পর্দাটা আছে, এই পর্দাটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা, এর মধ্যে দিয়ে আয়ন বিনিময় হতে পারে। সো লেফট সাইড থেকে জিঙ্ক আয়ন রাইট সাইডে আসে, কারণ রাইট সাইড থেকে দ্রবণ থেকে কপার আয়ন চলে যায়। সো এখানে একটা কপার আয়নের ঘাটতি তৈরি হয়। এই ঘাটতিটা পূরণ করার জন্য জিঙ্ক আয়ন লেফট সাইড থেকে রাইট সাইডে আসে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন তাহলে লেফট সাইডে আমার জিঙ্ক আয়ন যদি লেফট সাইড থেকে জিঙ্ক আয়ন যদি চলে যায়, তাহলে লেফট সাইডে জিঙ্ক আয়নের ঘনমাত্রা বা পরিমাণ কমে যাবে না? জি ভাইয়া। এই জিঙ্ক আয়নের পরিমাণটা সমতা রক্ষা করার জন্য তখন হচ্ছে এই যে অ্যানোড আছে জিঙ্ক, এই জিঙ্ক তখন দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হিসেবে এই দ্রবণে আসে এবং সমতা রক্ষা করে দেয়। বুঝতে পারছো? জি ভাইয়া। এইভাবে চলতেই থাকবে। কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত এই যে অ্যানোডটা ক্ষয় হয়ে শেষ না হয়ে যাবে। ঠিক আছে? জি বুঝতে পারছি। ওকে, এবার একটু খেয়াল করে দেখো এইখানে আসলে ইলেকট্রিসিটিটা কিভাবে তৈরি হচ্ছে। খেয়াল করো, জিঙ্ক অ্যানোডে, জিঙ্ক যে দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে, দুইটা ইলেকট্রন যে ত্যাগ করলো, এই ইলেকট্রন গুলাকে কিন্তু সে এই দণ্ডের মধ্যেই রেখে দেয়। ইলেকট্রন গুলা কিন্তু দ্রবণে যায় না, সেই ইলেকট্রন গুলাকে হচ্ছে এই দণ্ডে রেখে দেয়। দণ্ডে রাখার পরে জিঙ্ক আয়নটা দ্রবণে চলে যায়। বুঝতে পারছো? তখন এই বুঝি ইলেকট্রন না গুলা ভাই, আরেক ভাই। হ্যাঁ, খেয়াল করো, অ্যানোডে কি হয়, অ্যানোডে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হয় না? সো জি জিঙ্ক এই দুইটা ইলেকট্রনকে এই দণ্ডের মধ্যে রেখে দেয়, রেখে দিয়ে জিঙ্ক আয়নটা দ্রবণে চলে যায়। জিঙ্ক আয়ন যায় দ্রবণে, আর ইলেকট্রন গুলা থেকে যায় হচ্ছে ইলেকট্রোডে বা তড়িৎ দ্বারে। বুঝাইতে পারলাম? জি বুঝতে পারছি। তখন এই লেফট সাইড থেকে রাইট সাইডে এই ইলেকট্রন গুলা এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে লেফট সাইড থেকে রাইট সাইডে ইলেকট্রন গুলা আসে। যখনই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এই ইলেকট্রন গুলো আসে, তখনই গ্যালভানোমিটারের কাঁটাটা হচ্ছে তোমার বিক্ষেপ দেয়। আর যখনই বিক্ষেপ দেয় মানে কি, এখানে কারেন্ট প্রডিউস হয়েছে। আর আমরা তো জানি ইলেকট্রন প্রবাহ মানে কি, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ বা এখানে বিদ্যুৎ তৈরি হয়। বুঝতে পারছো? জি বুঝতে ভাইয়া। পারছো? এখন খেয়াল করো, ইলেকট্রন গুলা এই বাইরে লেফট সাইড থেকে রাইট সাইডে আসলো, এবং এই যে দ্রবণ ছিল আমার রাইট সাইডে কপার আয়ন, এই কপার আয়ন গুলা হচ্ছে তোমার ইলেকট্রোডে যাওয়ার পর ওই যে কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইডে যে দুইটা ইলেকট্রন আসলো, ওই দুইটা গ্রহণ করে কপার আয়ন থেকে কপার হয়। অর্থাৎ জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, কপার ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করলো। বুঝতে পারছো? বুঝতে পারছো?
এইভাবে গ্যালভানিক কোষে তোমার বিদ্যুৎ পরিবহন হয়। বোঝা গেল? জি ভাই। কারো কোনো কোশ্চেন আছে? না। পিয়াল বুঝছো? জি ভাইয়া। ওকে, সো এটাই হচ্ছে গ্যালভানিক কোষ বা ভোল্টার কোষ, বা এটাকে ড্যানিয়েল সেলও বলা হয়। এখন খেয়াল করো, এই জায়গায় একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই যে দুইটা দ্রবণ, জিঙ্ক সালফেট দ্রবণ এবং কপার সালফেট দ্রবণ, এই দুইটা দ্রবণকে একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে যদিও আলাদা করা থাকে, এই দুইটা তরল কি একটা সংযোগে থাকে না? থাকে কি না? ইয়েস অর নো? পর্দায় তো আলাদা করা থাকবে, তাহলে আপনি বলছেন যে শুধু আয়ন চলাচল করতে পারে, তাহলে তো আয়ন এক চলাচল প্রকার। করে, রাইট, আয়ন চলাচল করে, কিন্তু এই দুইটা তরল একটা সংযোগে আছে কিনা, মানে হ্যাঁ, যুক্ত আছে কিনা, এখানে আলাদা করা আছে, অর্ধবেদ্য পর্দা দিয়ে আলাদা করা আছে, কিন্তু এই দুইটা কাছাকাছি আছে কিনা? জি কাছাকাছি আছে। কাছাকাছি আছে। আচ্ছা, এই দুইটা তরল সংযোগে থাকার ফলে একটা জিনিস খেয়াল করো, এই এই তড়িৎ রাসায়নিক কোষে আমার তো তড়িৎ শক্তি আমরা পাইলাম, তাই না? রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি তো পাইলাম, তো এখানে কি একটা ভোল্টেজ তৈরি হবে না? বিদ্যুৎ যেহেতু আছে, বিদ্যুৎ যেহেতু তৈরি হচ্ছে, ভোল্টেজ তৈরি হবে জি কিনা? জি ভাইয়া। আর ভোল্টেজ যদি তৈরি হয়, তো এই ভোল্টেজ তৈরি অ্যাকচুয়ালি যে ভোল্টেজটা পাওয়ার কথা, সেই ভোল্টেজটা পাওয়া যায় না এই তড়িৎ রাসায়নিক কোষের। গ্যালভানিক কোষে তোমার যে ভোল্টেজটা পাওয়ার কথা, সেই ভোল্টেজটা পাওয়া যায় না। তার কারণ হচ্ছে এই যে জিঙ্ক সালফেট এবং কপার সালফেট, এই দুইটা তরল যে একটা সংযোগস্থলে থাকে, এই সংযোগস্থলে একটা বিভব তৈরি হয়, এই সংযোগস্থলে একটা বিভব তৈরি হয়। তো এই বিভব তৈরি হওয়ার কারণে অ্যাকচুয়ালি তড়িৎ রাসায়নিক কোষে যে পরিমাণ ভোল্টেজ পাওয়ার কথা, সেই পরিমাণ ভোল্টেজ বা বিভব পাওয়া যায় না। এই যে তরল দুইটা এই সংযোগস্থলে থাকে, এই সংযোগস্থলে যে বিভবটা তৈরি হয় তাকে বলা হয় তরল সংযোগ বিভব। তরল সংযোগ বিভব বা ইংলিশে বলে লিকুইড জাংশন পটেনশিয়াল, বা তরল সংযোগ বিভব, বা এটাকে সংক্ষেপে বলে এলজিপি। বুঝতে পারছো? বোঝা গেল? জি, এটা কি মাপা যায় ভাইয়া? হ্যাঁ, কোনোভাবে হয়তো মাপা যায়, আমি কখনো জানি আমাদের কি লাগবে কিনা? না। না, লাগবে না। এখানে থিওরি আছে যে এখানে একটা ঝামেলা তৈরি হয়, তাই না? এই যে কোষটা আছে, আমি যে কোষটা আঁকাইছি গ্যালভানিক কোষটা, এই কোষটাতে তোমার হচ্ছে একটা ঝামেলা তৈরি হয়। সেই ঝামেলাটা কি, দুইটা তরল একটা সংযোগে থাকে, এই সংযোগস্থলে একটা বিভব তৈরি হয়, যেটাকে বলে তরল সংযোগ বিভব বা লিকুইড জাংশন পটেনশিয়াল বা এলজিপি। বোঝা গেল? এটার জি, জন্য বুঝতে পারছি। তোমার হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ অর্থাৎ গ্যালভানিক কোষে যে পরিমাণ ভোল্টেজ পাওয়ার কথা, সে পরিমাণ ভোল্টেজ পাওয়া যায় না। তাহলে এই ঝামেলাটা কি আমাদের দূর করতে হবে না? জি, কিভাবে? হ্যাঁ, তাহলে বলো তো, কেউ একজন আমাকে একটু বলো, যার মাথায় যা আসে, যে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি কিভাবে। মেবি পটাশিয়াম ম্যাঙ্গানিজের ব্রিজ দিয়ে মনে হয়। জি, লবণের লবণ ব্রিজ। সেতু দিতে আচ্ছা, লবণ সেতু দিতে হবে। আচ্ছা, আর কেউ? ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া, দুইটা আলাদা পাত্রে রাখতে হবে যাতে একটা একটা সংস্পর্শে না আসে, ভেরি এরপর গুড, লবণ এটাই হচ্ছে সেদ্ধ উত্তর, রাইট। এটা সেদ্ধ। হচ্ছে এক্স্যাক্টলি, এটাই হচ্ছে আমার উত্তর, যে আমার কি করতে হবে, যেহেতু এরা সংযোগে আছে, তাই এদেরকে আমি যদি পৃথক করে দেই তাহলেই তো আমার শেষ, তাই না? তাহলেই তো আমার আহ এইখানে আর তো এই এলজিপি বা হচ্ছে লিকুইড জাংশন পটেনশিয়ালটা তৈরি হবে না। কিন্তু যে এই উত্তরটা দিলা, সে আমাকে একটু বলো তো, যে এরা সংযোগস্থলে ছিল বলেই যখন এই যে এই দ্রবণ থেকে কপার আয়নটা চলে গেছে, কপার আয়নের ঘাটতি তৈরি হয়েছে, তখন লেফট সাইড থেকে রাইট সাইডে জিঙ্ক আয়ন আসছে, এসে হচ্ছে তোমার আয়নের ঘাটতি পূরণ করত। কিন্তু তুমি যদি এখন এই দুইটাকে পৃথক দুইটা পাত্রে রাখো, যেমন কপার সালফেটকে কপারের পাত্রে, মানে একটা পাত্রে, জিঙ্ক সালফেটকে আর একটা পাত্রে, সেই ক্ষেত্রে তোমার এই আয়ন বিনিময়ের অবস্থাটা কেমন হবে বা কিভাবে হবে? জিঙ্কের পাত্রের নিচে জিঙ্ক জমতে থাকবে ধাতু হিসেবে। না, মানে এই প্রবলেমটা সলভ করো কিভাবে, মানে আয়নটা বিনিময় হবে কিভাবে?
ওইটা তো আমি বলবো জানি হ্যাঁ হ্যাঁ প্রতিস্থাপন বলো বলো বিক্রিয়া করে পদার্থ নিতে ওই হবে। যে লবণ সেতু বলছে না রাইট, সেটা। লবণ সেতু, রাইট। আচ্ছা, এখন আমি একটু বলি তোমাদের মোটামুটি আইডিয়া যেহেতু আছে, আমি পুরো ব্যাপারটা বলি। যেহেতু এখানে ঝামেলাটা হচ্ছে তারা যেহেতু তরল দুইটা সংযোগে থাকে, তাই যেহেতু এখানে বিয়োগটা তৈরি হয়, তাই আমরা যেটা করব এই দুইটাকে আলাদা পাত্রে রেখে দিব। যেমন জিঙ্ক সালফেট দ্রবণকে একটা পাত্রে, এবং জিঙ্ক সালফেট দ্রবণ জিঙ্ক দণ্ড, আর কপার সালফেটকে আলাদা আর একটা পাত্রে কপার সালফেট দ্রবণে আমরা হচ্ছে কপার দণ্ড রাখলাম। এরপর এই দুইটাকে আগের মতো একটা গ্যালভানোমিটারের সাথে যুক্ত করলাম, আর সবকিছুই ঠিক থাকবে। জাস্ট আমরা কি করছি, দুইটাকে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে আমাদের তো আয়ন বিনিময় হতে হবে, আর আয়ন বিনিময় করার জন্য আমরা যেটা করব, একটা ইউ আকৃতির নল, ভালো করে শুনবা, একটা ইউ আকৃতির নল বাঁকিয়ে উল্টা করে আমরা হচ্ছে এই দুইটা পাত্রের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? আর এই ইউ আকৃতির নল বাঁকিয়ে যে দিলাম, এর মধ্যে, এই নলের মধ্যে আমরা লবণ নিব। সেটা হচ্ছে হয় পটাশিয়াম নাইট্রেট, বা পটাশিয়াম ক্লোরাইড, বা অ্যামোনিয়াম নাইট্রেট। তিনটা লবণ, কি কি বলছি? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট। এই তিনটা লবণে যে কোনো একটা লবণ নেওয়া হয়। আর এইখানে ইউ আকৃতির নল বাঁকিয়ে এই যে দুইটা পাত্রের মধ্যে আয়নের সমতা রক্ষা করা হলো, বা করার জন্য ইউ আকৃতির নল বাকি দেওয়া হলো, এবং এই নলের মধ্যে হচ্ছে তোমার একটা লবণ নেওয়া হয়, এই জন্য এটাকে বলা হয় লবণ সেতু। লবণ সেতু বা বলা হয় সল্ট ব্রিজ, কারণ এটা হচ্ছে তোমাকে একটা ব্রিজ তৈরি করলো। হ্যাঁ, দুইটা পাত্রের মধ্যে তোমার হচ্ছে সল্ট কি করলো, একটা ব্রিজ তৈরি করছে, এই জন্য এটাকে সল্ট ব্রিজ বলা হচ্ছে। বুঝতে পারছো? সল্ট ব্রিজে কি কি লবণ ব্যবহার করা হয়, শান্ত শেখ? সোডিয়াম নাইট্রেট, নাহলে পটাশিয়াম ক্লোরাইড, আর নাহলে অ্যামোনিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট না, পটাশিয়াম নাইট্রেট বা পটাশিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম নাইট্রেট। এর মধ্যে এই পটাশিয়াম ক্লোরাইডটা বেস্ট রেজাল্ট দেয়, পটাশিয়াম ক্লোরাইডটা বেস্ট ব্যবহার করা হচ্ছে, বেস্ট। হ্যাঁ, বুঝাইতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, পটাশিয়াম মানে ক্লোরাইড মানে নাইট্রেটটা কেন বেস্ট আপনি? এটা সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, ভালো কথা, সেটা হচ্ছে এই লবণগুলা সম্পৃক্ত দ্রবণ ব্যবহার করা হয়। হ্যাঁ, পটাশিয়াম ক্লোরাইড এগুলা সম্পৃক্ত দ্রবণ ব্যবহার করা হয়। তো এই এদের ক্ষেত্রে মানে আয়নটা বিনিময় হয় খুব সহজে, এই পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখো এখানে বেসিক্যালি হয় কি, একটু বলে দিচ্ছি। তড়িৎ রাসায়নিক তড়িৎ রাসায়নিক কোষ অর্থাৎ গ্যালভানিক কোষে যে ঘটনাটা ঘটে, এখানেও সেম ঘটনা এটা ঘটে। কিভাবে? এই কপার সালফেট থেকে কপার আয়ন তোমার হচ্ছে এই দণ্ডে চলে যায়, কপার আয়নটা গিয়ে ধরো তোমার হচ্ছে কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হিসেবে মুক্ত হয়। তাহলে এই, ভালো করে একটু খেয়াল করো সবাই, এখানে সল্ট ব্রিজে সল্ট কিভাবে আয়নের সমতা রক্ষা করে, এই প্রশ্নটা আসে। সল্ট ব্রিজ বা লবণ সেতুতে আয়নের সমতা রক্ষা হয় কিভাবে? আয়নের সমতা কিভাবে রক্ষা হয়? একটু খেয়াল করো, আমরা যেটা করছিলাম ওইটা আবার একটু আঁকাই, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণ, এখানে একটা জিঙ্ক দণ্ড নেওয়া হয়, এখানে একটা কপার সালফেট দ্রবণ নেওয়া হয় হচ্ছে কপার, এই দুটাকে একটা গ্যালভানোমিটারের সাথে যুক্ত করা হয়, আর এইখানে ইউ আকৃতির একটা নল বাঁকিয়ে তোমার হচ্ছে সল্ট ব্রিজ তৈরি করা হয়। এখানে নিলাম পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা, এবার খেয়াল করো কি হয়। ক্যাথোডে, ক্যাথোডে কি হবে? কপারটা হচ্ছে তো ক্যাথোড, আর হচ্ছে জিঙ্কটা হচ্ছে অ্যানোড। সো ক্যাথোডে যেটা হয়, CO2+, এই যে কপার সালফেট দ্রবণ থেকে CO2+ ক্যাথোডে চলে যাবে, গিয়ে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কপার হিসেবে জমা হবে। এখন এই দ্রবণ থেকে যদি কপার আয়ন ক্যাথোডে চলে যায়, তাহলে এই দ্রবণে কপার আয়নের পরিমাণ কমে যাবে না? কপারের পরিমাণ কমবে কিনা? জি ভাইয়া। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ
কমে যাবে, অর্থাৎ পজিটিভ আয়ন কমে যাবে না, পজিটিভ আয়নের পরিমাণ কমে যাবে না, জি ভাই। পজিটিভ আয়ন কমে যাবে, তখন এই আয়নের ভারসাম্য রক্ষা করার জন্য এইখানে যে আমার কে প্লাস আছে, কে প্লাস, এই কে প্লাসটা হচ্ছে তোমার এইখান থেকে এই পাত্রের মধ্যে আসবে সমপরিমাণ, অর্থাৎ কপার আয়ন যত ঘনমাত্রা, যতটুকু ঘনমাত্রা কমবে পটাশিয়াম ওই পরিমাণে সে এইখানে সমতাটা রক্ষা করে দিবে। বুঝতে পারলা? তাহলে কে আসলো, কে প্লাস আসলো, সে সমতা রক্ষা করে দিল। ক্লিয়ার? এবার খেয়াল করো অ্যানোডে কি হয়। অ্যানোডে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়, জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে চলে আসে না? জি ভাই। আচ্ছা, যদি এই দ্রবণের মধ্যে জিঙ্ক আয়ন আসে তাহলে এইখানে পজিটিভ আয়নের পরিমাণ বেড়ে যাবে না? জি ভাই। তো পজিটিভ আয়নের পরিমাণ বেড়ে গেলে এইখানে এই সমতাটা রক্ষা করার জন্য এই যে Cl মাইনাস আছে ওই সমপরিমাণ Cl মাইনাস এই অ্যানোডে আসবে, এসে হচ্ছে তার সমতা রক্ষা করে দিবে। বুঝতে পারছো? জি ভাই। এইভাবে পটাশিয়াম ক্লোরাইড অর্থাৎ সল্ট ব্রিজের সল্ট তড়িৎ রাসায়নিক কোষের আয়নে সমতা রক্ষা করে। বুঝতে পারলা? জি ভাই। এইটা ভাই এই জায়গা ভাইয়া, থেকে কি জি, এটা হচ্ছে তোমরা একটু ভাইয়া, নোট করবা যে সল্ট ব্রিজে ভাইয়া, এক কিভাবে সময় তো সল্ট সমতা রক্ষা করে। এক সময় বলো, এক সময় কি হয়? মানে ভাই সলভেট পটাশিয়াম সলভেট শেষ হয়ে যাবে না? গুড। এক সময় পটাশিয়াম ক্লোরাইড অর্থাৎ সল্ট ব্রিজে সল্ট শেষ হয়ে যাবে, তখন আমাদের কোষও বন্ধ হয়ে যাবে। মানে এটা কি মানে জিঙ্ক 2 প্লাস কোনোভাবে ওইভাবে আর কি মানে আর যাবে না আর কি? না না, তাহলে ভাই ওকে ভাই। দুইটা পাত্রে অ্যানোডে জমা হবে জিঙ্ক ক্লোরাইড আর ক্যাথোডে না কপার, না, সরি অ্যানোডে জমা হবে কেন জিঙ্ক ক্লোরাইড? ওটার সাথে ক্লোরিন এসে মিশতেছে যে। হ্যাঁ, বিক্রিয়া করতে পারে, বিক্রিয়া করে তোমার হচ্ছে হ্যাঁ জিঙ্ক ক্লোরাইড তৈরি করতে পারে, কিন্তু এটা অ্যানোডে তো আর জমা হবে না, এটা দ্রবণের মধ্যেই থেকে যাবে, পাত্রে থেকে যাবে। দ্রবণে জমা। বুঝতে আর পারছি। কারো কোনো কোশ্চেন? না ভাই। সামনের দিকে আগাবো। জি জি ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, গ্যালভানিক কোষে অ্যানোডে আমাদের কি হয়, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়, জিঙ্ক 2 প্লাস হয়। আর ক্যাথোডে কি হয়, Cu2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে Cu হিসেবে মুক্ত হয়, জমা হয়। এই তো নাকি? জি ভাই। অ্যানোডে কি হয়, জারণ না বিজারণ? জারণ। জারণ। আর ক্যাথোডে হয় বিজারণ। খেয়াল করো, অ্যানোডে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হয়, এই বিক্রিয়াটাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। আর ক্যাথোডে বিজারণ হয়, Cu2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে Cu হিসেবে জমা হয়, এটাকে বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া। বুঝতে পারছো? অ্যানোডের এই জারণ অর্ধ বিক্রিয়া এবং ক্যাথোডের বিজারণ অর্ধ বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়াকে যদি আমি একসাথে যোগ করি তাহলে Cu2 প্লাস থেকে +2 ইলেকট্রন জিঙ্কে এই দুইটা ইলেকট্রন কাটাকাটি চলে যায়, আলটিমেটলি যোগ করলে হয় জিঙ্ক প্লাস কপার 2 প্লাস জিঙ্ক 2 প্লাস কপার। তো এই পুরো বিক্রিয়াটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া এই দুইটাকে যোগ করলে আমরা পাই জারণ বিজারণ বিক্রিয়া। বুঝতে পারছো? জি বুঝতে পারছি। জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে জারণ অর্ধ বিক্রিয়াটা বোঝার উপায় কি দেখো, ধাতু তারপর হচ্ছে ধাতুর আয়ন, প্রথমে হচ্ছে ধাতু তারপর হচ্ছে ধাতুর আয়ন। ভালো করে বুঝবা, এটা ভালো করে বুঝবা। জারণ আমি বুঝতেছি কিভাবে, প্রথমে কি ধাতু তারপর হচ্ছে কি ধাতুর আয়ন, ঠিক আছে? এই জিনিসটাকে জারণ অর্ধ বিক্রিয়াটাকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে, প্রথমে লেখা হয় ধাতু যেমন জিঙ্ক আয়ন, এটা দিয়ে বোঝানো হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। ক্লিয়ার? আর বিজারণ অর্ধ বিক্রিয়া কিভাবে বুঝবো, প্রথমে হচ্ছে কি ধাতুর আয়ন, তারপর হচ্ছে ধাতু। ওকে, এটাকে লেখা হয় এইভাবে
যে ধাতুর আয়ন Cu2 প্লাস স্ল্যাশ Cu, বুঝতে পারছো? জি ভাইয়া। দীপ, রিফাত ইসলাম দীপ, জি ভাইয়া। নিকেল 2 প্লাস স্ল্যাশ নিকেল, এটা জারণ বোঝাচ্ছে না বিজারণ বোঝাচ্ছে? দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে, তাহলে বিজারণ। এত কিছু বোঝার কোনো দরকার নাই, ঠিক আছে? তোমার উত্তর ঠিক আছে এবং এক্সপ্লেনেশনও ঠিক আছে, কিন্তু আমি কি বলছি, ধাতুর আয়ন স্ল্যাশ ধাতু সেটাই হচ্ছে বিজারণ, এইটা বিজারণ। ধরো ঠিক Cu2 আছে, প্লাস স্ল্যাশ Cu আছে, এটা কি বোঝাচ্ছে, জারণ না বিজারণ? বিজারণ। বিজারণ। আর যদি লিখতাম Cu স্ল্যাশ Cu2 প্লাস, জারণ। আচ্ছা, তো তোমাদের প্রশ্ন আসবে যে গ্যালভানিক কোষের জারণ অর্ধবিক্রিয়া লিখো, বিজারণ অর্ধবিক্রিয়া লিখো এবং জারণ বিজারণ বিক্রিয়া লিখো, পারবা না? পারবো ভাইয়া। পারা যাবে, হ্যাঁ। আচ্ছা, আবার একটু দেখি অ্যানোডে কি হয়। জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হয়, রাইট? আর ক্যাথোডে কি হয়, Cu2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে Cu হিসেবে জমা হয়। শান্ত, মাহমুদুল হাসান শান্ত, মাহমুদুল হাসান শান্ত, একটু মিউট করো তো ভাই তোমার মাইক্রোফোনটা। ওকে, এখন তাহলে দেখো অ্যানোডে কি হয়, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হয়, কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে কপার হিসেবে মুক্ত হয়। এখন এই অ্যানোডে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করার ফলে অ্যানোডে একটা বিভব তৈরি হয়, যেটাকে বলা হয় অ্যানোড বিভব, অ্যানোড বিভব। আর ক্যাথোডে কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করার ফলে এখানে একটা বিভব তৈরি হয়, যেটাকে বলা হয় ক্যাথোড বিভব, ক্যাথোড বিভব। অ্যানোডের যে জারণ বিভবটা আছে, এই অ্যানোডের যে বিভবটা, এই বিভবটাকে আবার জারণ বিভব বলা হয়, কারণ অ্যানোডে যেহেতু জারণ হয় সেটাকে বলা হয় জারণ বিভব। ক্যাথোডে বিজারণ হয়, সো এটাকে বলা হয় বিজারণ বিভব। ওকে, জারণ বিভব এবং বিজারণ বিভব, তো এই দুইটাকে যদি আমি যোগ করি, অর্থাৎ অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভব যে আছে, এই দুইটা একত্রে বলা হয় কোষ বিভব, কোষ বিভব, বা এটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। কোষ বিভব বা ইএমএফ কি বলা হয়, কোষ বিভব বা ইএমএফ কাকে বলে? অ্যানোডের বিভব এবং ক্যাথোডের বিভব, অর্থাৎ জারণ বিভব বিজারণ বিভবকে একত্রে কোষ বিভব বলা হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, অ্যানোড বিভব যেটা আছে, এই অ্যানোড বিভব লেখার নিয়ম খেয়াল করো। কোষ বিভবকে বলা হয় ই সেল, কোষ বিভবকে বলা হয় ই সেল, অর্থাৎ কোষের বিভব, ই দিয়ে বিভব বোঝাচ্ছে, ই সেল দিয়ে বোঝাচ্ছে কোষ বিভব। অ্যানোড বিভবটাকে বোঝানো হয় ই অফ, এখানে অ্যানোডে যে বিক্রিয়াটা হয় সেটা লেখা হয়, অর্থাৎ জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2 প্লাস। আমরা একটু আগে পড়ে আসলাম জারণ বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়, প্রথমে ধাতু স্ল্যাশ ধাতুর আয়ন, ঠিক আছে, এটা দিয়ে জারণ বোঝাচ্ছে। আর জারণ বিভব বোঝানোর জন্য ই অফ জেটেন স্ল্যাশ জেটেন লেখা হয়। আর ক্যাথোড বিভব বা বিজারণ বিভব যেটা আছে সেটা বোঝানো হয় ই অফ, খেয়াল করো, Cu2 প্লাস স্ল্যাশ Cu, Cu2 প্লাস স্ল্যাশ Cu। বুঝতে পারছো? অ্যানোড বিভব যে কথা, জারণ বিভবও একই কথা। So, আমি যদি কখনো প্রশ্ন করি যে জারণ বিভব কি, তাহলে খেয়াল করবা যে প্রথমে ধাতু, তারপরে ধাতুর আয়ন আছে কিনা। আর ক্যাথোড বিভবটাকে বিজারণ বিভব বলা হয়। সো বিজারণ বিভব যদি আমি জিজ্ঞেস করি যে এটা বিজারণ বিভব কিনা, তাহলে তুমি খেয়াল করবা যে ধাতুর আয়ন, ধাতু আছে কিনা। বুঝতে পেরেছো? এই অ্যানোড বিভব এবং ক্যাথোড বিভব এই দুটাকে যোগ করলে পাওয়া যায় কোষ বিভব, অর্থাৎ ই সেল। ই সেল ইকুয়ালস টু লেখা হয় ই অফ জেটেন স্ল্যাশ জেটেন 2 প্লাস প্লাস ই অফ Cu2 প্লাস স্ল্যাশ Cu। অর্থাৎ আমরা যে গ্যালভানিক কোষটা পড়লাম, সেই গ্যালভানিক কোষের আমরা যদি কোষ বিভব বের করতে চাই, তাহলে আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করে কোষ বিভবটা বের করতে পারবো। বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। মনে রাখবা একটা তড়িৎদ্বারের জারণ বিভবের মান যা, বিজারণ বিভবের মানও তাই। একটা তড়িৎদ্বারে জারণ বিভবের মান যা বা যত,
জারণ বিভব এবং বিজারণ বিভব সেম, মানটা সেম, কিন্তু চিহ্নটা হবে উল্টা। চিহ্নটা হবে কি উল্টা। একটা এক্সাম্পল দেখি, ধরো E of Zn slash Zn2 plus 0.76 ভোল্ট। এইটা যে আমি লিখলাম, আমাকে একটু বলো তো কেউ, এটা কি আমি জারণ বিভব লিখছি নাকি বিজারণ বিভব লিখছি? জারণ বিভব। Very good, জারণ বিভব। কেন? কারণ হচ্ছে এখানে প্রথমে ধাতু, তারপর ধাতুর আয়ন আছে। আমি যদি এটার বিজারণ বিভব লিখি তাহলে কি লিখতে হবে? Zn2 প্লাস হ্যাঁ, এবং চিহ্নটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস 0.76 ভোল্ট। বুঝতে পেরেছো? তাহলে এই মানটা হবে বিজারণ বিভব। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? আমি লিখলাম E of Cu2 plus slash Cu plus 0.36 ভোল্ট। তাহলে এটা বলো তো, এটা জারণ বিভব না বিজারণ বিভব? বিজারণ বিভব। সো এর জারণ বিভব কত হবে? মাইনাস 0.36। So Cu slash Cu2 plus minus 0.36 ভোল্ট। এটা হচ্ছে জারণ বিভব। আশা করি সবাই বুঝতে পারছো। বুঝতে পারছো? ভাই জোরে বলতে হবে। তাহলে ভাইয়া কোষ বিভব থাকবে না কখনো। কি থাকবে না? ই অফ সেল তাহলে 0 হয়ে যায় না সব ক্ষেত্রে? না 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 না, একটা জারণ বিভব আর একটা বিজারণ বিভব যোগ করলে আমরা হচ্ছে যে কোনো একটা তড়িৎদ্বারের মানে সবসময় সেটা জারণ বিভব বা মানে অ্যানোড বা ক্যাথোড হিসেবে কাজ করবে না। কোন এক সময় দেখা গেছে সে অ্যানোড হিসেবে কাজ করতেছে, তখন তার জারণ বিভব থাকবে। কখনো সে ক্যাথোড হিসেবে কাজ করতেছে, তখন তার বিজারণ বিভব থাকবে। এরকম। তাহলে দেখো, গ্যালভানিক কোষের আমরা ই সেল বের করার সূত্র কি জানি? ই সেল ইকুয়ালস টু E of Zn Zn2 plus E of Cu2 plus Cu। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি ভাইয়া। এটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে কোষ বিভব বের করার সূত্র। আর যদি কখনো বলে প্রমাণ অবস্থায় কোষ বিভব, প্রমাণ অবস্থা, তাহলে প্রমাণ অবস্থা বললে তখন আমরা এখানে ব্যবহার করব নট, এরকম একটা চিহ্ন ব্যবহার করব। E নট অফ E নট সেল ইকুয়ালস E নট Zn Zn2 plus E নট Cu2 plus Cu। এখানে নট চিহ্ন দিয়ে বোঝানো হয় প্রমাণ অবস্থা। বুঝতে পারছো? আর প্রমাণ অবস্থা মানে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 298 কেলভিন টেম্পারেচার, প্রেসার যদি হয় সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর যদি ঘনমাত্রা হয় S সেটা হচ্ছে 1 মোলার। বুঝতে পেরেছো? জি ভাইয়া। বুঝতে পেরেছো? জি ভাই বুঝছি। ওকে, আজকে এই পর্যন্তই। ভাই ক্লাসটা